খুবই সামান্য টাকায় 4 জনের ফ্যামিলিতে মুদি বাজার করলাম সারা মাসের জন্য, সেগুলো আজকে শেয়ার করব। জীবন সবসময় কিন্তু একরকম থাকে না, কখনো সহজ কখনো কঠিন। তাই কঠিন সময়গুলোকে ভয় না পেয়ে ধৈর্যের সঙ্গে গ্রহণ করতে শিখতে হবে। আজ যদি দিনটা একটু খারাপও যায়, তবুও মনে রাখতে হবে আগামীকাল নতুন করে ভালো কিছু নিয়ে আসতে পারে। আমার আপুমনি ভাইয়েরা, অল্প আয় অল্প বাজেট এসব কখনোই জীবনকে ছোট করে না, বরং এই সীমিত সামর্থ্যের মধ্যেই সুন্দরভাবে সংসার চালানো, সামান্য দিয়ে সুখ খুঁজে নেওয়া, এইটাই হচ্ছে আসল শক্তি। একটু বুঝে শুনে খরচ করলে, পরিকল্পনা করে চললে অল্প টাকাতেও কিন্তু বাজার করা যায়, ঘর সামলানো যায়, মনকেও ভালো রাখা যায়। তো আমার আপুমনিরা, আপনারা যে জিনিসগুলো এখন দেখতে পাইতেছেন এগুলো আমি বাজার করছি। এখানে 2 কেজি রসুন আছে, আর আধা কেজি হুইল পাউডার, 2টা ভীম সাবান, এই যে আমার মেয়ে দেখাইতেছে ছোট ছোট 10 টাকার নিছি। এটা যে দোকান থেকে নিছি বড় ছিল না, সেই জন্য। এখানে বিট লবণ আছে, ধনিয়া গোটাটা নিছি, চিনি নিছি 1 কেজি, জিরা নিছি। এই সামান্য পরিমাণ যা যা নিছি আপুরা, এটা দিয়ে আলহামদুলিল্লাহ সারা মাসটা আবার খুব সুন্দর করে আমি চালাবো। আল্লাহ তাআলা যদি কোনো সমস্যা না দেয়, বিপদ না দেয়, তাহলে আমার বিশ্বাস এটাতেই চলবে। আর এখানে আদা দেখতে পাইছেন মাত্র 250 গ্রাম। 1 প্যাকেট লবণ নিলাম, লবণ আছে তারপরও নিলাম। আর এইখানে আছে একটা বিরিয়ানি মশলা আপুরা, এই যে দেখুন, মাঝে সাঝে ওদেরকে একটু করে দেই, 2 দিন দেওয়া যাবে একটা বিরিয়ানি মশলা দিয়ে। আর এই যে হয়েছে তেল, দেখুন আপুরা, এখানে আমি যে দোকান থেকে বাজার করছি সেখানে রূপচাঁদা 3 লিটারের বোতল ছিল না, 2 লিটারের বোতল। তো সেজন্য 2 লিটার নিয়ে অবশেষে আমি 1 লিটারের বোতল, আবার রূপচাঁদা ছিল না, সেজন্য যে কোনো একটা নিলাম আর কি। একই দোকানে যা যা আছে সেইভাবেই নিয়েছি। আর এখানে একটা সরিষার তেল নিলাম ভর্তা খাওয়ার জন্য, এটা 95 টাকা ছিল, 90 টাকা রাখছে। তো একই দোকানে বাজার করলে হয় কি, যে যে জিনিসটার দাম হচ্ছে 90 টাকা, ওরা হয়তো বা 85 বা 80 টাকা রাখবে। প্রত্যেকটা জিনিসেরই 5-10 টাকা কিন্তু কম রাখে। তো সেজন্য একটা দোকান থেকেই আমি বাজার করার চেষ্টা করি। আর আপুরা, এটা ছিল হয়েছে 3টা হাফ প্লেট আর ছোট ছোট বাটি আর কি, আর 2টা হাফ প্লেট নিলাম। এই 2টা কিন্তু আমি বাড়ির উদ্দেশ্যে কিনছি, কারণ আমার গ্রামের বাড়িতে যখন আমি গেলাম, প্রথমবারে থাকলাম, তখন কিছু ছোট ছোট জিনিসের অভাব ছিল, যেটা কিনা ওইখানে হাতের কাছে পাওয়া যায় না, বা আমি তো গিয়েই সাথে সাথে বউ মানুষ হয়ে এখানে ওখানে ছোটাছুটি করতে পারি না, যেগুলো মিস্টেক হয়ে যায়। এই জন্য চোখের মানে পড়তে আর কি এগুলো কিনলাম ভ্যান থেকে 20 টাকা করে। আমার হচ্ছে মুদি বাজার, সেটা হচ্ছে 3000 টাকা বাজেট থাকে। তো যেহেতু আমার চাল কিনতে হয় না, সেজন্য এবার আলহামদুলিল্লাহ আমি 2000 টাকার মধ্যে সবকিছু কমপ্লিট করছি। এখনো ছোট ছোট জিনিস কিছু কেনা বাকি আছে, সম্পূর্ণটা কিনতে পারিনি, বৃষ্টির কারণে আমি সব দোকান ঘুরতে পারিনি। তো আমার বিশ্বাস আপুরা, অল্প বাজেটেও কিন্তু সুন্দর করে যদি প্ল্যান করে আপনি নোট করে লিস্ট করে ঘর থেকে বের হন এবং পরিমাণ মতো কিনেন, যে পরিমাণের বাইরে বা আমার চাহিদার বাইরে, যেটা চাহিদা না সরি, যেটা আমার প্রয়োজনের বাইরে যদি আমি কিছু না কেনাকাটা করি, তাহলে কিন্তু আপনার অত টাকা খরচ হবে না। তো আপুরা, এটা ছিল আপনাদের জন্য মেসেজ, যে হ্যাঁ, অল্প টাকায় খুব সুন্দর করে কিন্তু সংসার চালানো যায়, ধৈর্য আর মনোবল রেখে। তো আমি এখানে এই যে কাজ করতেছি এখন, দেখুন এখানে যে আমার পাশে যে সিঙ্কের উপরে যে র্যাকটা দেখা যায়, একটা আপু কমেন্টস করছে, হীরা মম, যে আপু আপনার সিঙ্কের উপরে যে র্যাকটা, সেই র্যাকটার দাম কত নিছে? তো আপুকে আমি বলবো যে আপু, এইটা হচ্ছে 4 বছর আগে আমি কিনছিলাম, তখন 4500 টাকা দাম ছিল। তো রিকোয়েস্ট করার পরে 200 টাকা কম নিছে, তাহলে 4300 টাকা দাম নিছিল এটা। তো আপুকে আরও একটু কথা বলি, সেটা হয়েছে যে আপু, এটা কিন্তু আমার মনে হয় কেনাটা ঠিক হবে না, কারণ এটা হয়েছে লোহার উপরে কালার করা। এটা আমি আসলে বুঝতে পারি নাই। তো এইটাতে না জং ধরে, জায়গায় জায়গায় কিন্তু একটু একটু নষ্ট হয়েছে আমার। তো সেটা কিন্তু একটা ভিডিও করছি আমি, যে এটা কিনে লস খাইছি। আর এটা আপনি যদি নিতেই চান কেউ, তাহলে আমার মনে হয় এটা এসএসসি স্টিল পাওয়া যায়, সেটা নিলে অনেক দিন টেকসই থাকবে। কারণ এত কষ্টের একটা জিনিস, এত দাম দিয়ে আমরা কিনবো যারা নিম্ন মধ্যবিত্ত, তাদের দেখা গেছে যে এই টাকাটা যদি হুট করে কয়েক বছরের মধ্যে নষ্ট হয় বা অপচয় হয়, সেটা ঠিক না। তো সেজন্য আপুরা, আমি রিভিউ দিলাম যে আপনারা যদি মন চায় এটা নিবেন। আর যদি মনে হয় যে না, আমি একটু গ্যারান্টি সহিত অনেক টেকসইটা নিব, তাহলে আপনারা এসএসসি স্টিলটা নেবেন। তো এই যে আর কি আপুদের বলবো, যে আপুরা অল্প টাকায় কিন্তু খুব সুন্দর করে ডিসিপ্লিন নিয়ে কিন্তু চালানো যায় হতাশ না হয়ে। আপনি শুধু আপনার প্রয়োজনের বাইরের জিনিসগুলোকে বাদ না দিয়ে প্রয়োজন যতটুকু নিবেন, আর আপনার যেটা মনে হয় যে বাদ দিলে চলবে, সেটা কিন্তু আপনি বাদ দিয়ে দেবেন। তাহলে দেখবেন খুব সহজেই আপনি বাজারটা করতে পারবেন। আর একটা সবচেয়ে চরম ভুল আমাদের মধ্যে, সেটা কি জানেন আপুরা? সেটা হচ্ছে যে আপনি যখন প্ল্যান না করে কোনো কিছু কিনতে যাবেন, তখন দেখবেন একটা কিনবেন আরেকটা কিনে ফেলছেন। তো এইটার জন্যই কিন্তু আমাদের টাকা অপচয় হয়, আনলিমিটেড খরচ হয়। তো আপুরা হচ্ছে এখানে কিন্তু আমি 5 কেজি পেঁয়াজ কিনছি, 5 কেজি আলু কিনছি,
তো এর মধ্যে আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডও আবার না জেনে, আমি যে কিনছি সে জানে না, সে আরও 5 কেজি পেঁয়াজ নিয়ে আসছে। তো সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো এর মধ্যে এখন আমি বাছাই তখন করতে পারি নাই, এনে ঢেলে রাখছি, এই জন্য বেছে বেছে দেখলাম যে কোনটা কোনটা নষ্ট, এটা আগে নিলাম। তো নষ্টটা থাকলে ভালোটাও নষ্ট হয়ে যাবে। আবার এই যে দেখুন, এই পেঁয়াজগুলো হচ্ছে আমার হাজব্যান্ড আনছে, এটাও 5 কেজি ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 10 কেজি পেঁয়াজ হয়ে গেল আমার, অনেক দিন চলে যাবে। তো এটার জন্য আসলে আপুরা, যে সবচেয়ে বড় কথা, হতাশ না হয়ে খুশি মনে পরিস্থিতিকে মেনে নেওয়া। কারণ মন ভালো থাকলে কিন্তু অল্পতেও শান্তি লাগে আপুরা। আর এই ছোট ছোট শান্তিগুলোই একদিন বড় মানে সুখ হয়। এই জন্যই আপুরা আমাদের যা আছে তাকেই ভালোবেসে ধৈর্য ধরে আশা নিয়ে মানে এগিয়ে চলতে হবে। দেখবেন জীবনে কখনোই মানে আপনি অশান্তিতে থাকবেন না, আপনি খুব সুন্দর হয়ে উঠবেন। একটা সময় আপনার ছোট্ট একটা সংসার, আপনার খুবই কষ্টের যত্নে করা সংসারটা কিন্তু দেখবেন যে খুবই ভালোবাসায় পূর্ণ হবে একদিন, যদি ধৈর্য ধরে চালাতে পারেন আপুরা। এটাই অনেক ভালো লাগার একটা জায়গা হবে আমার বিশ্বাস আপুরা। কারণ হচ্ছে কোনো কষ্টেই তখন কষ্ট মনে হবে না, একটা সময় দেখবেন যে না, কষ্ট করছি সেটা কিন্তু আমি আমার ভালোর জন্য, ভবিষ্যতের ভালোর জন্য করছি, অতএব এই কষ্টটা কোনো কষ্টই না। তখন যখন ভালো সময়টা আসবে, এই কষ্টের মুহূর্তগুলো মানে অনুভব করে কিন্তু চোখের পানি পড়বে। আপনার কিন্তু মনে হবে যে হ্যাঁ, কষ্ট করছি তাই আজকে আমি হ্যাপি থাকার পরেও কিন্তু চোখের পানি আসবে, ভালো লাগার জন্য আসবে আপুরা। তো সেজন্য আমি বলবো আপুরা, কষ্ট না পেয়ে ধৈর্য ধরে যা আছে তাই নিয়ে কিন্তু আগাতে হবে আমাদের। তো সায়মা সাথী আইডি থেকে আপু কমেন্টস করছে, আপু এই বাজারটা কোথায় আপু? আসলে বাজারটা বলতে গত ভিডিওতে আমি যে মাছ বাজার দেখাইছি, আপু সম্ভবত সেই বাজারটার কথা জানতে চেয়েছেন। তো আপুকে আমি বলবো, আপু আমি যেহেতু ঢাকা উত্তরাতে থাকি, এটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর বলে, আবদুল্লাপুর পাইকারি কাঁচা মাছ বাজার আর কি। তো এখানে অনেকগুলো পাইকারি বাজার আছে আপু, যেমন ধরেন মুদি বাজার পাওয়া যায়, মাছ বাজার, ফল বাজার, সবজি বাজার, সব কিছুই আমার আশেপাশে পাইকারি বাজার পাওয়া যায় আপু। তো অনেক আপুরা বলছেন, আপু আপনি পাইকারিটা স্কিপ করে আপনি সরাসরি আমাদেরকে বলবেন যে খুচরা বাজার থেকে নিলে কিভাবে সহজ হয়। আপুরা এ নিয়েও কিন্তু অনেক কথা বলছি আমার ভিডিওতে, তারপরও বলবো যে যখন আপনার আশেপাশে কোনো পাইকারি বাজার থাকবে, তখন আপনি ইচ্ছে মতো ঢিলাঢালা বাজার করতে পারবেন। আর যদি কোনো কারণে আপনার আশেপাশে পাইকারি বাজার না থাকে আপুরা, যেখানে আপনার 1 কেজি প্রয়োজন একটা জিনিস, যেমন ধরুন আপনার 1 কেজি টমেটো দরকার, আপনি 1 কেজি না কিনে সেখানে 1 পোয়া কিনবেন, মানে 250 গ্রাম। মানে আপনি নিয়ে আসবেন নিয়ন্ত্রণে, যে আমার এখানে পাইকারিতে আমি অনেক বেশি পাই, সেজন্য আমি অনেক বেশি খেতে পারি বা অনেক ঢিলাঢালা চলতে পারি। কিন্তু যখন আপনার দেখা গেছে যে দাম বেশি, তখন আপনি বাজেটটা ঠিক রাখবেন, বাজেট বাড়াবেন না পুরা, আপনি আপনার প্রয়োজনটাকে কমায় নিয়ে আসবেন। আপনি যতটা সম্ভব আপনি সেই জিনিসের পরিমাণটা একটু কমায় নেবেন, তাহলেই কিন্তু আপনার বাজেটের মধ্যেই আপনি খুব সুন্দর করে পারবেন। যেমন ধরুন 80 টাকা কেজি পটল, হ্যাঁ আমার কালকে পটল খেতে মন চাইছে, আমি ওখানে আমার এখন খুচরা ছিল 10 টাকা, আমি দোকানদারকে বললাম ভাইয়া আমাকে 10 টাকারই পটল দেবেন, এক্সাম্পল হিসেবে বললাম আপুরা। তো সে আমাকে মেপে 10 টাকারই পটল দিল, 4টা পটল পাইছি। তো আমি, আমার হাজব্যান্ড, বাচ্চারা খায় না, 4টা পটলই তো যথেষ্ট, তাই না? তো সেজন্য আমি বলবো যে আপনার ইচ্ছে করলেই আপনি কিন্তু এখন 80 টাকার পটল 40 টাকা দিয়ে আধা কেজি নেবেন না পুরা, কেন নেবেন? আপনার সাধ্যে যতটুকু আছে আপনি দেখবেন খুচরা বাজারে আপনার সবাই কিন্তু আপনি যতটুকু নিতে চান ততটুকুই দেয়, এর অতিরিক্ত কিন্তু আপনাকে বলবে না যে আপনি নেন, জোর করবে না। আপনি যদি রিকোয়েস্ট করেন যে ভাইয়া আমার বাজেট কম, আমাকে এটুকু দেন, সে কিন্তু আপনাকে খুব সুন্দর করে দিবে। তো আপনার উপর নির্ভর করবে, আপনার নিজের মানসিকতার উপর নির্ভর করবে যে আপনি আসলে পারবেন কিনা কন্ট্রোল করতে, সেটা পাইকারি হোক বা খুচরাই হোক। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন আপুরা, তাহলে আপনি সামনে অনেক থাকলেও নেবেন না, আবার হচ্ছে আপনি কমের মধ্যেও কিন্তু সন্তুষ্ট থাকবেন। এরপরে আমার এই আপু রাখি দেব, আপু কমেন্টস করছে, আপু আমি ত্রিপুরা থেকে দেখছি আপনার ভিডিও, আমার অনেক অনেক ভালো লাগছে আপু। আপনি সহ যারা আমার এই ভিডিও, আমার দেশ এবং আমার দেশের বাহিরে প্রবাস থেকে যারা যারা ভিডিও দেখে, আমি সবার কাছে বিশ্বাস করেন আপুরা অনেক অনেক ঋণী, অন্তর থেকে বলছি আপুরা, আপনারা এত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখেন, আমি সত্যি মানে খুবই খুবই হ্যাপি আপুরা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, যেটা আমার কখনো কোনো দিনও আমার কপালে ছিল সেটা আমি জানতাম না। অনলাইন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ জানি সারা বিশ্ব দেখে, কিন্তু আমার এত ভালো লাগে
যখন আপনারা কেউ কমেন্টস করেন যে আপু আমি এত দূর থেকে আপনার ভিডিও দেখছি, আমি ইন্ডিয়া থেকে কিংবা আমি সৌদি আরব, অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মান, যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপু, আপনারা কিন্তু যখন বলেন আমি এত দূর থেকে ভিডিও দেখি, বিশ্বাস করেন আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো জানা নেই, চেনা নেই, তারপরও কেন জানি এত টান, এত ভালোবাসা, এত মহব্বত। আপনারা আমাকে এত ভালোবাসেন, আর সেই ভালোবাসাটা যদি আমি না পারি আপু দিতে, তাহলে সেটা কি হয় বলেন? আপনাদেরকে সত্যি আপু আমি মন থেকে বলছি, অনেক বেশি ভালোবাসি, আর সেই সাথে অনেক বেশি দোয়া করি, প্রার্থনা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপুরা সবাই যেন সুন্দরভাবে খুব ভালো থাকেন, খুব সুন্দর করে সংসারকে নিয়ে হ্যাপি থাকেন, এবং সংসারটাকে যত কষ্টই আসুক না কেন সুন্দর করে চালাতে পারেন, আমিন। সেই সাথে আরেকটা কথা না বললেই নয়, ইদানিং আমি কিন্তু বাজেট প্ল্যান তেমন দেখাই না, তেমন বলতে কি টোটালি দেখাই না, সময়ের ব্যস্ততার কারণে বাজেট প্ল্যানগুলো করি না, ভাবছি নিয়ে আসতে হবে। কিন্তু দেখুন আমার এত খারাপ লাগলো একটা কমেন্টস করে, সেটা হচ্ছে একটা আপু আমাকে অনেক দিন ধরে মেসেজ করতেছে, কমেন্টস করতেছে যে আপু আমার বাজেট প্ল্যান দেন। তো আমি ভাবছি যে আপু হয়তো বা মজা করে, অথবা মানে এতটা সিরিয়াস না, কমেন্টস করার তাই করে। কিন্তু বিশ্বাস করেন আপুর কাছে সরি বললেও ভুল হবে, আপুর কমেন্টসটা দেখে আমার এত খারাপ লাগলো। সে বলল কি আপু আমি অনেক বাজেট প্ল্যান দেখি, কিন্তু আপনার মুখ থেকেই আমি আমার বাজেট প্ল্যানটা শুনতে চাই, কারণ আপনার কথাগুলো আমার অনেক বেশি ভালো লাগে, আপনার বোঝানোটা আমার অনেক বেশি ভালো লাগে। বিশ্বাস করেন আপু এই কথাটা শুনে আমি নিজেকে খুবই অপরাধী মনে করতেছিলাম। তো আপুর আইডিটা আমি এই মুহূর্তে নিয়ে আসতেছি না, আমি বাজেট প্ল্যানটা নিয়ে আসবো, তখনই আপুর আইডিটা নিয়ে আসবো। আমার অনেক বেশি খারাপ লাগছে, সেই সাথে আপু এবং আপু সহ যাদের বাজেট প্ল্যান আমি দিতে পারি নাই, আমি আবারও ক্ষমা চেয়ে নিলাম, আন্তরিকভাবে দুঃখিত আপুরা, আমি সময় এবং সুযোগের অভাবে দিতে পারি নাই। তো এটা আমার একটা বড় ভুল ছিল। আমি এরপর থেকে আপনাদের বাজেট প্ল্যানগুলো নিয়ে আসবো আপুরা, কারণ আপনারা এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, আর এত ভরসা করেন, সেই ভরসার জায়গাটা আমি যেন রাখতে পারি। তো যাই হোক আপুরা, আজকে কিন্তু আমি রান্না করতেছি বিরিয়ানি, বাচ্চারা বিরিয়ানি খাবে সেই জন্য। আর এখানে আমি যে দেখতেছেন যে ব্রেস্তা করে নিলাম, পাশাপাশি হচ্ছে এখন আমি চুলায় দিলাম আপনার পানি দিয়ে, তারপর চাল ফোটাবো, হাফ সিদ্ধ হলে বা 70% সিদ্ধ হলে তারপর কিন্তু আমি দম বিরিয়ানি করব। ঘরের মধ্যে যা আছে আপুরা তাই দিয়ে আমি বাচ্চাদেরকে খুশি করার চেষ্টা করব। তো আমার আজকের ভিডিওটার মূল টপিক ছিল যে হ্যাঁ আমি অল্প টাকায় কিভাবে সারা মাসের মুদি বাজার করব বা করলাম, সেটা প্রথমতে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপুরা, যে এটাই আমার বাজেট থাকে প্রতি মাসে। আমার বাজেট হচ্ছে 3000 থেকে 3200 টাকা। তো সেই টাকাটাই যেহেতু চাল কিনতে হয় না, তাহলে আমি 2200 টাকার মধ্যে বাজার করে ফেলি, আর বাকি যে টাকাটা থাকে সেইটা দিয়ে আমি আমার প্রয়োজনে বা বাচ্চাদের প্রয়োজনে কোনো ঢিলাঢালাভাবে এটা একটু খরচ করি, অন্য অন্য প্রয়োজনে, এইটাই যা। আর যখন আমার চাল কিনতে হবে আপুরা, তখন তো আমার এই টাকাটা হচ্ছে চালের মধ্যে চলে যাবে, তখন আমার আবার অন্য কথা। তো আপুরা আমি ব্রেস্তা করার পরে এটা একটু চিনি দিয়ে রেখে দিই, কারণ হচ্ছে যে যখন আমি এটা দিব তখন একটু আলাদা স্বাদ আসবে, আমার এটা ভালো লাগে আপুরা। তো একটা আপু আমাকে কমেন্টস করছিল যে আপু আপনি তো ইলেকট্রিক চুলায় রান্না করেন দেখি, আবার মাঝে মাঝে গ্যাসেও। তো সেজন্য আপু সহ সবাইকে বলবো যারা যারা এরকম কনফিউজড যে আসলে কেন, আপুদের বলে আপুরা গ্যাসের বোতলের অনেক দাম, আমি কিন্তু দীর্ঘ 6 বছর গ্যাসের কোনো বোতল ব্যবহার করি না। তো আমি হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক চুলার উপর নির্ভরশীল, বা ইলেকট্রিক যে এই যে রাইস কুকার, চুলা, এগুলোর উপর নির্ভরশীল। তো আমি হচ্ছে নতুন বাসাটায় আসার পরে এখানে কিন্তু সরকারি লাইনের গ্যাস আছে আপুরা। তো সরকারি লাইনের গ্যাসে এখানে কিন্তু বাড়িওয়ালা আমাদের বাসার ভিতরেই কিন্তু মানে উনি ভাড়া নিয়ে নিছে, এখানে গ্যাসের আলাদা করে কোনো আমাদের বাজেট উনি ধরে নাই, শুধু বাসা ভাড়াটাই নিবে, আর কারেন্ট বিলটা, পানির বিল, গ্যাসের বিল কোনো কিছু আমাদের কাছ থেকে সে নিবে না। তো এইখানে শুধু আমার কাছ থেকে না, আমরা যারা যারা ভাড়া নিছি প্রত্যেকেরই এই বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট আছে একই নিয়ম, যে যারা ভাড়া নেবে তাদের শুধু কারেন্ট বিল আর ফ্ল্যাট বিল, গ্যাসের কোনো বিল থাকবে না, পানির কোনো বিল থাকবে না। তো গ্যাস হচ্ছে এই জন্য আমার জন্য বড় একটা বোনাস আপুরা, এটা আমার কাছে অনেক বেশি বড় একটা আল্লাহর নিয়ামত বলতে গেলে। তো সেই সাথে বাড়িওয়ালাকেও অসংখ্য ধন্যবাদ, যে সে গ্যাসের যে এই যে অতিরিক্ত টাকা 1200-1300 টাকা নাকি গ্যাসের, সরকারি গ্যাসের দাম, তো সেটা কিন্তু আমাকে দিতে হয় না আপুরা। তো মাঝে সাঝে কমে যায়, সেজন্য কিন্তু আমি চুলাটা ছোট্ট লাগিয়ে ঠিক করছি। আর মাঝে সাঝে কিন্তু আপুরা এত পরিমাণ গ্যাস থাকে যেটা আমার মানে মনে হয় যে গ্যাস 1-2 হাত উঁচু হয়ে ওঠে। তো সেজন্য আমার কাছে এটা একটা বড় বড় মানে সারপ্রাইজ আমার, যে হ্যাঁ আমার এখানে কারেন্টের চুলার পাশাপাশি আমি কিন্তু বেশিরভাগ সময় এখন সরকারি গ্যাসে রান্নাবান্না করতে পারি আপুরা, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত।
তো যাই হোক এটা এই যে দেখুন আমি চালটাকে 70% সিদ্ধ করলাম, আর এখন এই যে মাংসটাকে কষিয়ে তারপর হচ্ছে মাংস কষিয়ে বলতে কি মাখানো আপু, ম্যারিনেট করা, এটা কিন্তু আমি রান্না করি নাই। তার উপরে কিন্তু আমি চালটা দিয়ে তারপর দম বিরিয়ানিটা করব, এভাবে রেখে দিব অনেকক্ষণ। গ্যাস যেহেতু এখন অল্প অল্প গ্যাস আছে, গ্যাসের উপর আমি রেখে দিব, ওটাই কিন্তু আধা ঘন্টা 40 মিনিটে আমার এই বিরিয়ানিটা খুব সুন্দর করে হয়ে যাবে। তো আপুদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি, সেটা হয়েছে আমরা কিন্তু অনেক সময় মনে করি যে বাজেট বা লিস্ট ছাড়া যদি আমরা যখন তখন যা দরকার মনে হয় তাই কিনে ফেলি, এতে করে শুরুতে কিন্তু মনে হয় ঠিকই করতেছে, ঠিকই চলতেছে, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে দেখা যায় যে টাকাটা কিন্তু কোথায় যে হারিয়ে গেছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। মাস শেষ হওয়ার আগেই কিন্তু টানাপোড়েন শুরু হয়ে যাবে। কিন্তু যদি আমরা একটু সময় নিয়ে মাসের শুরুতেই একটা লিস্ট করি কি কি লাগবে তা পরিকল্পনা করি, তাহলে খরচ অনেক কিন্তু নিয়ন্ত্রণে থাকে আপুরা। অপ্রয়োজনীয় জিনিস কিন্তু কেনা কমে যাবে, আপনার টাকাও সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার হবে। যখন অল্প থাকবে, যখন অল্প আয়ও কিন্তু মাসটা কিন্তু খুব সহজে স্বস্তিতে কিন্তু আপনি কাটাতে পারবেন। এই জন্যই আমি বলবো আপনারা লিস্ট করবেন, প্ল্যান করবেন, খরচ করার মানে অল্প খরচ করার অভ্যাস করবেন, এবং যেটা দরকার সেটা কেনার অভ্যাস গড়ে তুলুন। ছোটোখাটো এই অভ্যাসগুলোই কিন্তু আপনার সংসারে বড় একটা স্বস্তি এনে দেবে আপুরা। আলহামদুলিল্লাহ আপুরা দেখুন এত সুন্দর করে বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ। যদিও বা আমি আলহামদুলিল্লাহ বলছি ঢাকা শহরে আপুরা, কিন্তু আমাদের গ্রামের কৃষক বা গ্রামে যারা কাজ করে ধান পান, যখন যেখানে খবর নিতেছি খুবই খারাপ অবস্থা। যখন বৃষ্টি দরকার ছিল তখন কিন্তু হয় নাই, এখন দেখেন অনেক বৃষ্টি। তো আপুরা এই যে দেখেন আমাদের বাসাটা আলহামদুলিল্লাহ এত সুন্দর জায়গায় আপুরা, যে এই যে ছাদ, তো এই ছাদের একপাশে হচ্ছে আমাদের ফ্ল্যাট, সামনে খুললে পরে সুন্দর একটু স্পেস আছে আপুরা, টাইলস করা, তারপর এই ছাদটা। তো আমার এত ভালো লাগে এই জায়গাটা, এই বাসাটা আপুরা, যখন খুশি তখন আমার ছেলে মেয়ে ছাদে ঘোরাঘুরি করা, এনজয় করা। এই যে এখন বৃষ্টিতে ভিজতেছে, যখন মন চায় তখন আমরা কিন্তু এখানে খোলামেলা কাজ করতে পারতেছি, ভালো লাগতেছে আপুরা। তো আপুরা এটা হচ্ছে 4 তলার উপরে আমাদের বাসাটা, ফ্ল্যাটটা, তারপর হচ্ছে সামনেই আমাদের একটু স্পেস, তারপরে এই যে দেখায় আপু এই যে 2টা দরজা আমাদের ফ্ল্যাটের, এর পাশে হচ্ছে এই যে স্পেসটা এত সুন্দর করে টাইলস করা, মাঝখানে সুন্দর করে যে দেখুন আপুরা এখানে পুরোটাই ছাদ করা, তারপর হচ্ছে আবার এই যে খোলা ছাদ। বিশ্বাস করুন আপুরা এত সুন্দর, আমি মন চাই ফ্ল্যাটে থাকবো, না হয় আমি বাইরে বসে থাকবো, অথবা এই যে সামনে যে স্পেসটা টাইলস করা ওখানে যা ইচ্ছা তাই করা যাবে। আর সিসি ক্যামেরা আওতাভুক্ত আপুরা, কোনো সমস্যা নেই, আমরা এখানে খুবই নিরাপদ এবং সুন্দরভাবে বসবাস করতে পারতেছি আলহামদুলিল্লাহ আপুরা। আমাদের মানে অসময়ে দুঃসময়ে আমরা যখন একটা স্বস্তির নিঃশ্বাস পাই, নিরাপদ জায়গা পাই আপুরা, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। থাকার জায়গাটা সবচেয়ে সুন্দর দরকার। আর সবচেয়ে বড় কথা, এই বাসাটায় আমরা যখন আসি আপুরা, বাড়িওয়ালা আঙ্কেল আমাদের সাথে সাথে একটা চাবি দিয়ে দিছে মূল গেটের, যে আমার হাজব্যান্ড যখন দূর থেকে অনেক রাতে অফিসে আসবে, যখন খুশি তখন যেন সে আসতে পারে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বেনিফিট আমাদের জন্য, যে যেখানে থাকবো সেখানে যদি নিরাপত্তা না পাই, সেখানে যদি সুযোগ না পাই, সুবিধা না পাই, মানে তাহলে কিন্তু সবচেয়ে বড় কষ্ট হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই বাসাটায় কিন্তু সব কিছুই আমরা পাচ্ছি, আর বাড়িওয়ালা আঙ্কেল অনেক ভালো। তো এই যে দেখুন আপনারা দম বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, দেখুন প্রথমে কিন্তু মাংসটা আমি কষাইনি, ম্যারিনেট করে তারপরে রাইসগুলো উপরে দিয়ে এই যে বসাই দিছি, কিন্তু এত সুন্দর হয়েছে আপুরা, দেখুন একটা স্মোকি ফ্লেভার আসছে। আমার মেয়ে বলতেছিল আম্মু অনেক সুন্দর ফ্লেভার আসছে, কারণ মাংসগুলো একদম নিচে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে দেখুন আপনাদের দেখাইতেছে, অথচ কোনো মাংসই কিন্তু কষাই নাই বা একটু নাড়াচাড়া দিয়ে নেই। এই রান্নাটা কিন্তু আমি এর আগে রমজান মাসে কিন্তু দেখাইছি আপুরা, পুরাপুরি ডিটেলসে, যে অল্প একদম মশলায়, ইচ্ছে করলে তেল ছাড়াও কিন্তু এটা রান্না করতে পারবেন। যারা মনে করেন যে আমরা তেল খাবো না বিরিয়ানিতে, তারা কিন্তু এইভাবে দম বিরিয়ানিটা করে খেতে পারেন। কারণ হচ্ছে নর্মালি বিরিয়ানি অনেক তেল থাকে, আর এটাই কিন্তু তেল ছাড়াই আপনি করতে পারবেন, সামান্য ঘি দিয়ে অথবা তেল কম দিয়ে কিন্তু করতে পারবেন। তো যাই হোক আপুরা অনেক কথা বললাম, অনেক ভালো থাকবেন সবাই, অনেক সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।